তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কলেজের ওখানে গোল আমার কলেজে মেয়েরা পড়ে না, আর সেখানে এমন কেউ নেই যে আমার মনে ধরবে। তাহলে কেন সবসময় এমন করেন? কেন বারবার পালিয়ে যান? সত্যি কথা বলতে কি গোল, আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম পড়ার পাশাপাশি দেশের সেবা করব। আমাদের এক পত্রিকাও আছে, সেখানে লিখব। আমার অনেক কথা বলার আছে, অনেক কথা লেখার আছে, আর এখনই তো সময়। আমার বন্ধুরা কি বলে জানো, আমি নাকি কাজী নজরুল ইসলামের মতো গরম গরম গান বাজতে পারি, আর সেই গান শুনে একদম বাঙালি পাগল হয়ে যাবে। কিন্তু তারপরে এই বিয়ে, আব্বু এমন ভাবে চাপ দিল যে শাদিটা না করে পারলাম, আর মাঝখান থেকে দেশের কাজে বাধা পড়ে গেল। দেশের কাজ আবার কি? শুনেছি দেশের কাজ মানে স্বদেশী ডাকাত হওয়া। আপনি কি তাই হতে চেয়েছিলেন? দেশের কাজ মানে কি শুধুই ডাকাতি? আর কোনো কাজ নেই? জানি না, আসলে যা শুনেছি তাই বললাম। আমাদের দেশের দুর্ভাগা মানুষের জন্য পরাধীনতা শৃঙ্খল থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি। অত শত আমি জানি না, আর জানতেও চাই না। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন। আপনি না চাইলে আমি কালই এখান থেকে চলে যাব, কিন্তু আপনি আব্বা আমার কাছে থাকুন। ওরা আপনাকে কত ভালোবাসে, কত চিন্তা করে আপনার জন্য। আর তুমি? কি আমি? আমার কাছে তোমার মূল্য কতটুকু দেখতে চাও? ও মা, এটার কি দরকার ছিল? আমি আমার সমস্ত সম্বল দিয়ে এটা করেছি তোমার জন্য। তুমি এটা পড়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। আসো, তোমাকে পড়িয়ে দিই। আরে কি করছেন? বাড়িতে সবাই আছে তো, কেউ যদি এসে পড়ে? কেউ আসবে না, চলো আসো। আরে না না, কি করছেন দেখেন। আরে চলো না, তুমি শুনবে না তো? শুনবে না? আরে আরে আপনি আমার পায়ে হাত দিচ্ছেন। আমার বিবির পায়ে আমি হাত দেবো, এতে লজ্জার কি আছে?
আরে কি রে গুল, কি হয়েছে? আম্মা আমায় ডাকছিলেন? কই না তো। ও আচ্ছা। এই গুল, তোর পায়ে ওটা ঝমঝম করে কি বাজছে রে, দেখি। ও মা, হীরা, এ তো দেখছি রূপার মল। কি রে, কোথায় পেলি রে? এ তোমার ছেলের কাণ্ড। তার নাকি বউ পছন্দ হয়নি। আমার বউমা নাকি কালো। শেষ পর্যন্ত এমন চাঁদ পানা মুখের দিকে না তাকিয়ে তো থাকতে পারলো না। যাক, শেষ পর্যন্ত আমাদের সুলতানের মনও তাহলে ভিজেছে। বউমা লজ্জা পেয়েছে। কিছুই ভালো লাগছে না রে কেষ্টা, কিছুই ভালো লাগছে না। কোনো ছকেই মিলাতে পাচ্ছি না এই মেজ মল্লিকের মেজাজ মর্জি। আরে কিছুতে আছি করতে পারছি না। তাই তো দেখছি, বাড়ির বাইরে বড় একটা বের হচ্ছেন না, কারোর সঙ্গে দেখা করছেন না, এই বৈঠকখানার দরজাটা পর্যন্ত বন্ধ। হ্যাঁ রে, শরীর টরীর খারাপ হয়নি তো? না মনে হয়। এই শরীর খারাপ হলে তো দারোয়ান আমাকে বলতো। তুই গিয়েছিলি নাকি? গেছিলাম, কিন্তু দারোয়ান বেটা আমার যাবার খবরটা পর্যন্ত বাড়ির ভিতরে দিল না। বললো মেজ কর্তার হুকুম, তিনি কারোর সঙ্গে দেখা করবেন না। বাহ, উনি তো দেখা না করেই খালাস। এদিকে আমি যে অকুল পাতারে হাবু ডাবু খাচ্ছি, আমি যে কি করবো কিছুতেই বুঝতে পারছি না। কোন ব্যাপারটা বলুন তো? এই মারণ, তুই খালি ভুলে যাস ওই যে পুষ্পবতী পাঠশালাটা, সেটার কোনো উদ্যোগ দেখতে পাচ্ছিস না, যাত্রা ঢেরাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এমনকি এতদিনে দালানের সামনের বড় মাঠটায় মেরাতের বাস পড়ে যাবার কথা, তারও তো কোনো তোড়জোড় দেখছি না। তাহলেই বোঝ কোথায় যেন একটা ঘোটালা ঘটে গেছে। ওরে গায়ের সবকিছুতে মেজ মল্লিকের নাক না গলালেই চলতো না, সেই কিনা চুপসে গেছে। হ্যাঁ, তাহলে কি করার আছে বলুন তো? মরণ কোথায়, আমি তোর কাছে প্রশ্ন করছি, তারা তুই উল্টে আমার কাছে জিজ্ঞেস করছিস। ওরে বেটা, ওই মল্লিক মশাই যদি আমাদের সঙ্গে না থাকে, গায়ের কেউ মান্যগণ্য করবে? ফু দিয়ে উড়িয়ে দেবে। কেষ্ট ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি গরু খোঁজা খুঁজতেছি। দুটো পয়সা ছাড়া দেখি। এই আমার কি টাকার গাছ আছে না কি যে নাড়া দিলেই পড়বে? আমি বলে ট্যাগ খালি। তার আমি কি জানি? তোমরা আমাকে কাজে লাগিয়েছো, এখন তার পারিশ্রমিক দেবে, ব্যাস। দেখ লোক, একদম বাজে কথা বলবি না। এই আমি কি তোকে সেজে কাজে দিয়েছিলাম? হ্যাঁ, ওই মেজকর্তা বললো তাই তো। এই জানা যা, মেজকর্তার কাছে যা, তার কাছে গিয়ে পানাগন্ডা বুঝে নে। তার তো টিকিটাও দেখা যাচ্ছে না। রাতের পর রাত জেগে পুষ্প ঠাকুরের বাড়ি পাহারা দিয়েছি। আগে তো একবেলা ও বাড়িতে গেলে একটু খাবার মিলতো, এখন মেজ মল্লিক নাকি সেটাও বন্ধ করে দিতে বলেছে। তা আমি কি করব? আমরা চাই তার দেখা পাচ্ছি নাকি? দেখো বাপু, ওসব তোমাদের ব্যাপার, তোমরা বসো। এতদিন বাড়ি পাহারা দেওয়ার জন্য নিদেন পক্ষে একটা পিরান আর একটা তফন আমার প্রাপ্য, সেটা দাও। আমি যাচ্ছি, আমি এই গা ছেড়ে চলে যাচ্ছি। যাবি তো জানা, আমি তোকে কিছু দিতে পারবো না। কাজটা কিন্তু ভালো করলে না কেষ্টদা, তোমরা আমার দুদিকে সর্বনাশ করে দিলে। এই গায়ে ছিদেল চোর হিসেবে আমার একটা নাম ডাকছিল, এদিক দিয়ে ব্যবসাটাও গেল, এদিক দিয়ে আমার ভারে মা ভবানী। এই তোমাদের মতো লোকদের সাথে ব্যবসা করার জন্য আমার ভুল হয়েছে। এক পয়সার মুরদ নেই, ওদিক দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। দেখ নকু, মেজ মল্লিক সম্বন্ধে না জেনে কথা বলবি না। কিছু একটা ঘটেছে বলেই তো দরজা বন্ধ করে বসে আছে। হ্যাঁ, ঘটেছে ওটাই, ওই পয়সা দেওয়ার ভয়ে এরকম করছে। শোনো কেষ্টদা, হয় আমার পয়সা দেবে, না হলে আমি কিন্তু কড়াই গন্ডায় বুঝে নেব। কথাটা বলে গেলাম, মনে থাকে জানো। দেখেছি ওই মেজ মল্লিকের জন্য শেষরা চোর, শীতেল চোর নকু সেও দু কথা শুনিয়ে গেল। যা তারা এসব চক্করে না, আবার সেটা যাত্রাটাই ভেস্তে যায়। ধ্যাৎ।
তুমি এখানে? না মানে বড় ভাইয়ের কি অবস্থা খোঁজ খবর নিতে এলাম। ভালো নেই, কিছু প্রয়োজন হলে আমি তোমাকে খবর দেব। এখন আর ওকে বিরক্ত করার দরকার নেই। তা করবো কেন? বলছিলাম কি, আরেকটা ভালো হেকিমের সন্ধান পেয়েছি, অনেক নামটা ডাকবো নাকি একবার? তুমি তোমার বড় ভাইয়ের জন্য অনেক চিন্তা করো, সে আমার জানা আছে, কিন্তু এখন আর নতুন করে কোনো হেকিম কবিরাজের দরকার নেই। আর সে যদি এত বড় হেকিমি হয়ে থাকে তাহলে মেজো বেগমকে দেখাচ্ছ না কেন? তার শরীরটা তো দিন দিন আরো রোগা হয়ে যাচ্ছে। তার মানে বড় ভাই বিনা চিকিৎসায়? তুমি কি করে ভাবলে আমার জানে টিপরা আকরামকে আমি বিনা এলাজে মরতে দেব? বড় খেয়াল তোমার মাথায় আসলো কি করে? যাই হোক, আমি মোহর কবিরাজকে ইত্তেলা পাঠিয়েছি। সে এলে তাকে আদব তমিজের সঙ্গে আমার কাছে পাঠিয়ে দেবে সোজা। একবার তো দেখে গেল, কোনো ফল হয়েছে? বড় ভাইয়ের অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি তোমাকে বলেছি এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা করার যা সিদ্ধান্ত নেবার আমি নেব। সেটা না, কিন্তু মোহর কবিরাজি সব নয় আপনি জান। ও আমার বড় ভাইকে ভালো করতে পারবে না, আমি আপনাকে বলে দিলাম। কি জানে সে? মুসলমানের ছেলে হিন্দু শাস্ত্র পড়া কবিরাজ, ওই কাফেরের শাস্ত্র আমার বড় ভাইকে ভালো করতে পারবে? দেখা তাহলে হিম্মত থাকলে দেখা। আপনি কিন্তু সঠিক পথে চলছেন না আপনি জানেন। আমি জানি আমি কোন পথে চলেছি, আর আমি এও জানি আমার দুই ছেলে কে কোন পথে চলেছে। আমি তাদের আর এই পথ থেকে ফেরাতে পারবো না। আমার আকরাম আজ না হোক কাল জান্নাতের পথে যাবে, আর শত চেষ্টা করেও তোমাকে দোজখের পথ থেকে ফেরাতে পারলাম না। এই আফসোস আমার কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমি কিন্তু ভাইজান যাতে সেরে ওঠে সেই পরামর্শই দিচ্ছি আপনি জানেন। তুমি ভালো করেই জানো এই কর্কট রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ এখন পর্যন্ত কোনো কবিরাজ হেকিম ডাক্তার বের করতে পারেনি। সব জেনেও তুমি যান, এসব নিয়ে তোমার সাথে আর আমি আলোচনা করতে চাই না। শুধু এই কথাই জেনে রাখো, আমি চাই আমার আকরাম শেষ নিঃশ্বাসটুকু যাতে আসানের সঙ্গে দিতে পারে, আর সব কষ্ট যেন আসান হয়ে যায়, আমি সে চেষ্টাই করে যাচ্ছি। আমার এই পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে রেয়াত দেব না, এমনকি আমার পেটের ছেলে। আমি কেন আমি তো চাই আমার প্রাণ প্রিয় বড় ভাই যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ পেয়ারা পেয়ারা ভেস্তে চলে যাবে। আল্লাহ আমি তো আব্বাকে সেই রাতেই চিঠি দিয়েছিলাম, নিশ্চয়ই পড়ে ফেলেছে এতদিনে। তোমাকে কিছু বলেনি? চিঠির কোনো উত্তরও তো পাঠায়নি। পাঠালে তো আমি দিতাম। আমার মনে হয় কি, বাড়িতে অন্তরা বোনের সাতসার গেল, তার মধ্যে বাড়ি ভর্তি লোক, তার জন্যে উত্তর দেওয়ার সময় পাইনি মনে হয় আব্বা। এদিকে আমার তো অনেক বড় বিপদ। উনি যদি দু কলম লিখে দিতেন তাহলে একটু স্বস্তি পেতাম। আব্বার কি এখন দম ফেলার সময় আছে? কালই তো বড় আর মেঝে ভাই যান, সঙ্গে দুলা ভাই যেন শহরে যাচ্ছেন, তাই জব্বর গোছগাছ চলছে। আর আব্বারই তো সব দেখাশোনা করতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না, ভাইজান না শহরে চলে গেলে আমি আব্বাকে মনে করিয়ে দিব। এর মধ্যে কি সোমনাথ চাচা তোমাদের বাড়ি গিয়েছিলেন? এসেছিলেন তো, এই তো
অন্তরবনে সাথে এসেছিলেন চাচিকে নিয়ে। আমি যাই তাহলে। এসো বাবা। কেউ নেই আমার পাশে। ভেবেছিলাম এ গায়ে অন্তত দুটো লোক আমার পাশে আছে। আমি ভুল ভেবেছিলাম। ওদেরও তো সংসার আছে, কাজ আছে। অখিলেশ মরল কি বাঁচলো তাতে ওদের কি যায় আসে? আমাকে একাই লড়তে হবে। হ্যাঁ ঠাকুর, আমাকে শক্তি দাও, আমাকে একাই লড়তে হবে। আমি ওষুধ দিয়েছি, দেখি এতে যদি কাজ হয়। আমাকে সান্ত্বনা দিও না কবিরাজ, আমি বুঝতে পারছি। আসলে অবস্থার যে দ্রুত অবনতি হবে। মাত্র একদিন মোহর, মাত্র একদিনের মধ্যে মেজর কাছে কবুল করা বিশেষ নাচন যে তোমার শরীরে শুরু হয়ে যাবে, এটা আমি বুঝতে পারি। আম্মা, আমি তার প্রস্তাবে রাজি হইনি। আমি জানি কবিরাজ, আমি তোমাকে সন্দেহ করি না। করলে এখানে আসতে বলতাম না। আমি এও জানি তুমি মেজর প্রস্তাবে রাজি হওনি বলে সে তোমার এই বাড়িতে আসাটা অপছন্দ করে। ও চায় তাবেদার কাউকে, যেটা তোমার ধাতে নেই সেটা আমি জানি। কবিরাজ, মেঝো বুঝতে পারিনি দোকান হয়ে কথাটা শেষ পর্যন্ত আমার কানে আসবে। এ বাড়ির শান শপথ রনক রোশনাই সব গেছে, কিন্তু কান পাতলে দেয়ালে এখনো কুপরামর্শগুলো ঠিক শোনা যায়। যাকে মোহর, তোমার শাস্ত্রে এমন কি কোনো এলাজ আছে যা আমার আকরামকে মরার আগে এতটুকু শান্তি দিতে পারে? যদি না পারো, মেছর দেওয়া সেই এলাজ তুমি করো। আমি তিল তিল করে মা হয়ে ওর এই মৃত্যু দেখতে পারবো না। কিরে সুলতান, ভাত নিয়ে নাড়াচাড়া করছিস, খাচ্ছিস না তো? কই খাচ্ছি তো।
এত কষ্ট করে এত সুন্দর করে তোর জন্য মাছের ঝোল রান্না করলাম, কগাল খেয়ে দেখ কেমন হয়েছে। আম্মা, মাছের ঝোলটা কে রান্না করেছে? ঢাকার হোটেলেও এমন স্বাদের মাছের ঝোল পাওয়া যায় না। এইসব রান্না তোর চাচি ছাড়া আর কে করবে? তোমার তো জামাই বাবাজির পাতের দিকে জেলে করছো না, দাও খাও। না না, আমি অনেক খেয়েছি, আমি আর পাচ্ছি না। কাল সকাল সকাল বেরোবো, যদি হজমের সমস্যা হয়। অন্তরা, জামাই তো লজ্জা পাচ্ছে রে। আব্বা, একটা কথা ছিল। বলো। বলছিলাম, ডুমুরতলা বাজারগুলোর বাৎসরিক বন্দোবস্ত করে দিলেন, একবার আমার সঙ্গে পরামর্শ করলেন না? টাকার প্রয়োজন ছিল, সুলতানের পরীক্ষার ফিস, কিন্তু সে কৈফিয়ত তোমার কাছে দিতে হবে কেন? না, ঠিক কৈফিয়ত না, একবার তো আমার সঙ্গে পরামর্শ করতে পারতেন। আমার মাথায় অন্য বুদ্ধি ছিল। তো পরামর্শই বা তোমার সাথে করতে হবে কেন? আমি কি তোমার সাথে কম বুঝি? ওই জমি, ওই বাঁশঝাড় তোমার দাদা বাবরের মুখ থেকে বাবরকে দিয়েছিলেন। তো পরামর্শ যদি করতেই হয় বাবরের স্ত্রীর সঙ্গে করব, তোমার সঙ্গে কেন করব? চাচি আমাদের নিজের লোক, তাই না, কে আপন কে পর এটা তো আমি তোমার কাছ থেকে শিখবো না সুলেমান। পাড়া বেরিয়ে কি এই সমস্ত তথ্য সংগ্রহ করছিলে? তো খবরটা তোমাকে কে দিল? মেজ মল্লিক তো শুনি যে আজকাল আর বাড়ি থেকে খুব একটা বের হয় না। থাক না এসব কথা, কাল ছেলেগুলো চলে যাবে, খেতে বসেছে, খেতে দাও। আমার পেট ভার লাগছে, আজকের খাবো না। শোনো, আমি কবিরাজ ঘরে যাচ্ছি, আমাকে একটু বিরক্ত করবে না। বড় মল্লিকের জন্য ওষুধ তৈরি করতে হবে। শোনো, কাল সকালে তোমরা যখন রওনা দেবে তখন বোধহয় আমি ঘুমবো, তোমাদের সঙ্গে হয়তো দেখা হবে না। আল্লাহর রহমতে তোমরা ভালো মতো পৌঁছাবে এই দোয়াই করি। আর ফুল মিয়া, তুমি নতুন চাকরিতে যোগদান করছো, আশা করি সফল কাম হবে। আর তোমার স্ত্রী আমার হেফাজতে ভালোই থাকবে, বাকিটা আল্লাহ সহায়। আমার দুর্ভাগ্য কি জানো বড় বউ, ওই আঁচটা যে কখন আমার বাড়ির উঠোন অবধি পৌঁছে গেছে আমি টের পাইনি। আর কতক্ষণ যে তাকে ঠেকিয়ে রাখতে পারবো তাও জানি না। তুমিও তো সব শুনলে, কিছু তো বললে না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।